প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সিলেটের যৌথ বাহিনীর বিশেষ অভিযান, রাস্তায় আটক 130টি পাথর বোঝাই ট্রাক। অন্যদিকে লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের স্থানে ফেরার নির্দেশ হাইকোর্টের। গাজা গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র, বললেন আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ থামাতে না পারলে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে পুতিনকে ট্রাম্পের হুঁশিয়ারি। অন্যদিকে কিম পুতিনের ফোনালাপে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। ভারতে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে 34। অন্যদিকে পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে হামলা, নিহত 5 পুলিশ সদস্য, আহত অনেকে। দুদকের মামলা এবার শেখ হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে। অন্যদিকে সাবেক 3 গভর্নর, 6 ডেপুটির ব্যাংক হিসেব তলব করেছে বিএফআইইউ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে, বললেন ইসি সচিব। সুদানে কলেরার প্রাদুর্ভাবে 40 জনের প্রাণহানি। অন্যদিকে ইতালির উপকূলে নৌকা ডুবিতে 26 অভিবাসীর প্রাণহানি। বিএনপির ইশরাক জোর করে অপুর স্বীকারোক্তি নিয়েছেন দাবি স্ত্রীর। অন্যদিকে অপুর অভিযোগ মিথ্যা, চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই, বললেন আসিফ মাহমুদ। কুয়েতে ভেজাল মদ পানে মৃত্যু বেড়ে 13, বেশিরভাগই এশিয়ার নাগরিক। বেইজিংয়ে প্রথমবার ফুটবল ম্যাচ খেলল এআই চালিত মানবাকৃতির রোবটরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সিলেটে চুরি ও লুট হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। 13 আগস্ট রাত 12টার পর থেকে ভোলাগঞ্জ সড়কে সিলেট ক্লাবের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। রাতে 130টি পাথর বোঝাই ট্রাক আটক করা হয়েছে। প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় হাইকোর্ট তদন্তে গতি আনতে বৃহস্পতিবার রুল সহ আদেশ দিয়েছেন। চুরির সঙ্গে জড়িতদের তালিকা 2 মাসের মধ্যে হলফনামা আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে। এদিকে 7 দিনের মধ্যে উদ্ধারকৃত পাথরগুলো আগের স্থানে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বুয়েটের একজন অধ্যাপক সহ কমিটি গঠনের নির্দেশ এবং নিরাপত্তা নিশ্চিতে একটি মনিটরিং টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাই কমিশনার মেরি রবিনসন বলেছেন, গাজায় চলমান গণহত্যায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি জড়িত এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তা অবশ্যই বুঝতে হবে। 2007 সালে নেলসন ম্যান্ডেলা প্রতিষ্ঠিত এল্ডার্স গ্রুপের প্রতিনিধি হিসেবে রাফা সীমান্ত পরিদর্শনে গিয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণ ট্রাককে গাজায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমরা যে বাস্তবতা দেখেছি তা হল গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যা চলছে। এ পরিস্থিতি বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ হবে, খুবই গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। এর আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন, যা খুব ভালো ও আন্তরিক ছিল বলে মন্তব্য করেন। এদিকে মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও পুতিন ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিন জানিয়েছে, আলোচনায় কিম পুতিন মৈত্রী ও সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছেন। আলোচনায় ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠক নিয়েও আলোচনা হয়, যদিও উত্তর কোরিয়ার সূত্রে সেটি উল্লেখ করা হয়নি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 64টি গ্রামে বৃহস্পতিবার সকালে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হঠাৎ ভারী মেঘ জমে অস্বাভাবিক বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দেয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এতে 34 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 200 জনের বেশি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগান সীমান্তবর্তী 7টি জেলায় বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা বন্দুক ও গ্রেনেড হামলা চালায়। এতে 6 পুলিশ কর্মকর্তা নিহত ও 9 জন আহত হন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাবাখিল জানান, জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড লঞ্চারও ব্যবহার করেছে। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান। 60 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জয়ের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 61.18 কোটি টাকা, যার মধ্যে বৈধ আয় মাত্র 1.32 কোটি। এদিকে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতাউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার সহ 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসেব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সব ব্যাংকে পাঠানো চিঠিতে 3 কর্মদিবসের মধ্যে লেনদেন, অ্যাকাউন্ট ফরম, কেওয়াইসি ও বন্ধ হিসেবে তথ্য পাঠাতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, 318টি পর্যবেক্ষক আবেদন পর্যালোচনা চলছে এবং নতুন 22টি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ের ফিডব্যাক পাঠানো হবে। প্রবাসী ভোট প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোডম্যাপে বিস্তারিত তথ্য জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। সুদানের দারফুর অঞ্চলে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যে গত সপ্তাহে তারা 2300 রোগীর চিকিৎসা করেছে এবং 40 জনের মৃত্যু রেকর্ড করেছে। 11 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে কলেরায় মৃতের সংখ্যা 2470 জনে পৌঁছেছে। অন্যদিকে ইতালির লাম্পেদুসা উপকূলে 2টি নৌকা ডুবে অন্তত 26 জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। বুধবার 60 জনকে জীবিত উদ্ধার করা হয়। 2 নৌকায় প্রায় 95 জন যাত্রী থাকায় এখনও প্রায় 35 জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাকসাসের সাবেক নেতা জানে আলম অপু স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তার স্ত্রী কাজী আনিশা দাবি করেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে অপু থেকে এ বক্তব্য আদায় করেছেন। বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপীবাগে ইশরাকের বাসায় অপুকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়। অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চাঁদাবাজির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, অপুকে দিয়ে দেওয়া বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তিনি বলেন, এই ভিডিও একজন রাজনৈতিক নেতার বাসায় জোর করে করানো হয়েছে এমন অভিযোগ পরিবার থেকে এসেছে, যা গুরুতর এবং রিয়ালাবল মনে হচ্ছে। কুয়েতে ভেজাল মদ পানে গত 5 দিনে 13 জন এশিয়ান প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিথানলের বিষক্রিয়ায় 63 জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 21 জনের দৃষ্টিশক্তি হ্রাস বা অন্ধত্ব দেখা দিয়েছে। 51 জনকে জরুরি কিডনি ডায়ালাইসিস এবং 31 জনকে ফুসফুসে কৃত্রিম বাতাস সরবরাহ করতে হচ্ছে। কুয়েতে অ্যালকোহল নিষিদ্ধ হলেও গোপনে অবৈধভাবে তা তৈরি ও বিক্রি হয়। এদিকে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে প্রায় 40 জন ভারতীয় হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান এইড রোবট গেমসের প্রাথমিক পর্বে বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানবাকৃতির রোবটরা সম্পূর্ণ স্বয়ংক্রিয় 5 বনাম 5 ফুটবল ম্যাচ খেলেছে। গ্লোবাল টাইমসের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, প্রতিটি দলে ছিল 2 ফরওয়ার্ড, 2 ডিফেন্ডার ও 1 জন গোলরক্ষক। এর আগে খেলা সীমাবদ্ধ ছিল 3 বনাম 3 ফরম্যাটে।
রোবটরা ম্যাচে নিজ নিজ অবস্থান নেয় এবং ট্যাকল, পাস ও শট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে কোনো মানব নিয়ন্ত্রণ ছাড়াই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.